আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত, সেই সাথে পবিত্র জুমাবারের শুভেচ্ছা, মুবারকবাদ। আশা করছি যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে এসেছি, ধ্বনি পরিবর্তন। আপনারা সবাই অবগত আছেন যে গত 2-3 সপ্তাহ আগেই ধ্বনি পরিবর্তনের একটি ক্লাস নিয়েছিলাম, কিন্তু সাউন্ড সমস্যার জন্য সেই ক্লাসটি ওরকম পরিপূর্ণ হয়নি আর কি। তো আজকে আমরা এই ক্লাসটি পুনরায় দিয়েছি। আশা করছি আপনাদের ধ্বনি পরিবর্তনের যত সমস্যা আছে সব শেষ হবে আজকে ইনশাল্লাহ। আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করে করে চমৎকারভাবে বিষয়টা আগানোর চেষ্টা করব। তো যারা যুক্ত হচ্ছেন সবাই আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আর লাইভটি একটু শেয়ার করে দিবেন, আপনাদের পরিচিত জনদের একটু মেনশন করে দিবেন যাতে তারাও এই ক্লাসটি করতে পারে এবং বাংলা নিকেতন যাতে সবার কাছেই পৌঁছে যায়। আমি বারবারই একটি কথা বলি আপনাদেরকে যে বাংলা নিকেতনকে আপনারা আপনাদের প্রিয়জন, কাছের জন সবার সাথে একটু পরিচয় করিয়ে দিবেন, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিবেন। এটা বারবারই বলে আসছি, আবারও বলছি, এটা আপনারা অনেকেই করছেন। আপনারা আমি লক্ষ্য করেছি আপনারা খুবই আন্তরিক বাংলা নিকেতনের প্রতি, এবং বাংলা নিকেতন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা একটি কঠিন বিষয় নিয়েছি, ধ্বনি পরিবর্তন। অনেক সময় আমরা পারি না, কিন্তু প্রতিটি পরীক্ষাতেই কিন্তু ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে, তাই না? তো ধ্বনি পরিবর্তন থেকে যাদের সমস্যা আছে আপনারা কমেন্টে কিন্তু লিখবেন কোনটা সমস্যা হচ্ছে, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে। আজকে আমরা একেবারে সম্পূর্ণভাবেই এটি পরিপূর্ণভাবেই শেষ করব ইনশাল্লাহ। এটা বারবারই বলে আসছি, আবারও বলছি, যারা যুক্ত হচ্ছেন আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটিও জানাবেন। সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, এখন আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, আপনারা অনলাইনে আসছেন, তার মানে হচ্ছে আপনি একটা পড়াশোনা সম্পর্কিত কোনো গ্রুপ অথবা পেজের সাথে যুক্ত আছেন, সেইখান থেকে তথ্য নেওয়ার জন্যই আসছেন। আপনার এই মুহূর্তে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো সময়ই নাই। হ্যাঁ, কোনো ধরনের বিনোদনমূলক পেজ বা অন্যান্য যেগুলো আপনার সময় নষ্ট করে সেগুলোতে সময় দেওয়ার কোনো সময় এখন আর আপনার নাই। আমি বলবো যে আপনি অনলাইনে আসবেনই শুধুমাত্র আপনার টাইমলাইন ভর্তি থাকবে হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক যে পেজগুলো রয়েছে, সংবাদগুলো যে রয়েছে, যেমন ধরুন বিভিন্ন টিভি চ্যানেল, তারপর হচ্ছে আমাদের যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো আপনারা লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন। বিভিন্ন পেজ যেখান থেকে হচ্ছে চাকরির পড়াশোনা করানো হয় সেগুলো আপনারা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, এবং বিভিন্ন চাকরির গ্রুপে আপনারা যুক্ত থাকবেন। তাহলে যেটা হবে, আপনাদের টাইমলাইনে আসতেই অন্য কোনো কিছু আর আসবে না, পড়াশোনায় আসবে, এবং পড়াশোনাটা যদি আসে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। আরও কয়েকজন যুক্ত হলেই ক্লাসটি শুরু করে দিব, আর কয়েকজন যুক্ত হলেই ক্লাসটি শুরু করে দিব। আমি বেশিরভাগ সময় ক্লাসের অ্যানাউন্স করি না, হঠাৎ ক্লাসে চলে আসি। আজকে অ্যানাউন্স করে এসেছি, দেখি আজকে কি হয়। শাহনাজ রহমতুল্লাহ যুক্ত হয়েছেন, অপেক্ষা মেঘ যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদেরকে। আমরা ধীরে ধীরে ক্লাসে শুরু করি। হ্যাঁ, আমরা ধীরে ধীরে ক্লাসটি শুরু করি। আপনাদের যে যে বিষয়গুলো সমস্যা থাকে সেগুলো একটু জানাবেন, আমরা সেগুলো সমাধান করব। ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি আমরা একাডেমিক লাইফে পড়ে এসেছি, কিন্তু একই রকম ধ্বনি পরিবর্তনগুলো যখন হয় তখন আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। এই ধ্বনি পরিবর্তনগুলো আজকে আমরা খুব ভালোভাবেই শেষ করব, এবং আপনারা যারা আমার আগের ক্লাস করেছেন ধ্বনি পরিবর্তনের, আমি ধ্বনি পরিবর্তনের ক্লাস বিভিন্ন জায়গায় নিয়েছি। তো যারা আগে ক্লাসটি করেছেন আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে
একই ধরনের যে ধ্বনি পরিবর্তনগুলো যেগুলোর মধ্যে কনফিউশন হয় সেগুলো আমি পাশাপাশি রেখে শেখাই। সুতরাং এখানে সিরিয়াল মেনটেন হবে না, বইয়ের মতো সিরিয়াল মেনটেন হবে না, সিরিয়াল ব্রেক হবে। তো এই সিরিয়াল ব্রেক হবে কেন? কারণ হচ্ছে ধরুন আমি যখন আপনাকে ব্যঞ্জন বিচ্যুতি পড়াবো, ব্যঞ্জন চ্যুতি পড়াবো, তখন এটার সাথে আপনাকে অন্তর্হতি পড়াইতে হবে। দুটি একই রকম কিন্তু সামান্য পার্থক্য, সেই পার্থক্যগুলো আলাদা করতে হবে, তাহলে আমরা কেবলমাত্র ধরতে পারবো যে কোনটা কোন ধ্বনি পরিবর্তন। তাহলে চলুন আমি দেখি এই যে ধ্বনি পরিবর্তন এটা মূলত কেন হয়, ধ্বনি পরিবর্তনটা কেন হয়। এক হচ্ছে উচ্চারণের কারণে, ধ্বনি পরিবর্তন কেন হয়? উচ্চারণের কারণে এই ধ্বনি পরিবর্তনটা কিন্তু হয়। একটু বেশি কালি এসে গেছে, আমি একটু মুছে নিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে ধ্বনি পরিবর্তনটা হচ্ছে এটা মূলত হচ্ছে উচ্চারণের কারণে ধ্বনি পরিবর্তন হচ্ছে। একটি শব্দ আমরা দ্রুত উচ্চারণ করতে গিয়ে, এখানে দ্রুত লিখতে পারি আমরা, যে দ্রুত উচ্চারণ করতে গিয়ে কোনো একটা শব্দের উচ্চারণ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি যদি উচ্চারণ করি আজকে, এই আজকে এটাকে আপনি যদি খুব দ্রুত উচ্চারণ করেন, বারবার উচ্চারণ করেন, কি হবে বলুন তো? যদি আপনি এটাকে বারবার উচ্চারণ করেন, এটা কি আজকে থাকবে না, এটা কি হয়ে যাবে আজকে। এখানে চ চলে আসে, উচ্চারণে কি চলে আসে? চ চলে আসে। খুব দ্রুত উচ্চারণ করতে গেলে আজকে 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 এরকম হয়ে যায় না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ধ্বনিটা পরিবর্তন হয় কেন? খুব দ্রুত উচ্চারণ করতে গেলে। তারপরে আসেন আঞ্চলিকতার কারণে, আঞ্চলিকতার কারণে ধ্বনি পরিবর্তন হয়। ধ্বনি পরিবর্তন আঞ্চলিকতার কারণে হয়। যেমন ধরেন আমাদের যে অঞ্চল ময়মনসিংহ অঞ্চল, আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ উচ্চারণে একটু সমস্যা করি, তো এটাও কিন্তু ধ্বনি পরিবর্তনের একটা প্রকার আছে। যেমন ধরেন আমরা কি বলি, আপনারা কি বলেন? খালা, তাই না? তো আমরা আঞ্চলিকতার কারণে এটাকে বলি কালা। কালা, মায়ের বোনকে আপনারা কি বলেন? খালা, কিন্তু আমরা ময়মনসিংহ অঞ্চলের মানুষজন কি বলি? কালা। ঠিক আছে, কিন্তু কালা মানে কি? কালো। এই যে আঞ্চলিকতার কারণে এইরকম পরিবর্তনটা হয়। আমরা অল্প প্রাণটা বেশি উচ্চারণ করি, মহাপ্রাণটা কম উচ্চারণ করি ময়মনসিংহ অঞ্চলের মানুষ। তাহলে আঞ্চলিকতার কারণে কিন্তু একটা শব্দের উচ্চারণ পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আমরা বলছি কি, আমরা যদি বলি পুকুর, সিলেট অঞ্চলে যাবেন এটাকে কি বলবেন? পুকুর। পুকুর খ দিয়ে উচ্চারণ করবে। তাহলে এরকম যে পরিবর্তনগুলো হয় এগুলো হচ্ছে আঞ্চলিকতার কারণে পরিবর্তন। তারপরে আসেন বাকযন্ত্রের সমস্যা। বাকযন্ত্রের সমস্যা, ধরেন কারো ঠোঁট কাটা, কারো যদি ঠোঁট কাটা থাকে তাহলে সে কিন্তু অষ্টবর্ণ যেগুলো আছে সেগুলো উচ্চারণ করতে পারবে না। অষ্টবর্ণগুলো যেমন প, ফ, ব, ব এগুলো উচ্চারণ করতে পারবে না। সে বাবা বলতে পারবে না ঠিকঠাক, কারণ ঠোঁট কাটা। আবার কারো যদি জিহ্বাতে যদি কারো সমস্যা থাকে, কারো যদি দাঁত না থাকে, তাহলে সে দন্তধ্বনিগুলো উচ্চারণ করতে পারবে না। এরকমভাবে ধ্বনি পরিবর্তন কিন্তু হয়ে যায়। তাহলে ধ্বনি পরিবর্তনের প্রধান যে তিনটা কারণ, এই তিনটা কারণ হচ্ছে কি বাকযন্ত্রের সমস্যা, দ্রুত উচ্চারণ, একটা হচ্ছে কি আঞ্চলিকতার কারণ। এই কয়েকটা কারণে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। এই কয়েকটা কারণে ধ্বনি পরিবর্তন হয়ে যায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটির কারণে নিচের কোনটির কারণে ধ্বনি পরিবর্তন হয় অথবা নিচের কোনটির কারণে ধ্বনি পরিবর্তন হয় না, এরকম কিন্তু হতে পারে। তাহলে স্থান কাল পাত্র ভেদে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে যায়। আচ্ছা বলুন তো ধ্বনি পরিবর্তন কোনটার আলোচ্য বিষয়?
ব্যাকরণের কোনটার আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন? আমরা তো ধ্বনি পরিবর্তন আমরা দেখি যে ব্যাকরণের কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, 4টা, তাই না? এই 4টার মধ্যে ধ্বনি পরিবর্তন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, মনে রাখবেন। এটা হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ ধ্বনি সম্পর্কিত যত আলোচনা আছে, ধ্বনি সম্পর্কিত যত আলোচনা আছে সব কোথায় হয়? সব হয় কোথায়? সব হয় হচ্ছে ধ্বনিতত্ত্বে, ধ্বনি সম্পর্কিত। ধ্বনি, বর্ণ, সন্ধি, এরকম ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান সব হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এইটা মনে রাখবেন। এখন আসেন আমরা ধ্বনি পরিবর্তনের প্রকারভেদগুলোতে চলে যাই। তো প্রথমেই যে প্রকারভেদ আছে, আমরা দেখি যে ধ্বনি পরিবর্তনটা 2 ধরনের হয়। ধ্বনি পরিবর্তনটা 2 ধরনের হচ্ছে, একটা হচ্ছে কি স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, তাই তো? এই 2টা পরিবর্তন আমরা দেখব। এই 2টা পরিবর্তনের মধ্যে আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, কোহিনুর আক্তার, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আপনারা একটু লাইভটি একটু শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করে দিলে আরও অনেকে আসবে। যেমন গতকালকে খুব ভালো কাজ করেছে, আমাদের পেজেও কয়েকজন ফলোয়ার্স বেড়েছে এবং গ্রুপে মেম্বার বেড়েছে। আশা করছি গ্রুপে আজকে 1000 মেম্বার হয়ে যাবে। আচ্ছা, তাহলে ধ্বনি পরিবর্তনটা কীরকম হয়? স্বরধ্বনির পরিবর্তন হয় আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়। আমরা দেখি প্রথমেই স্বরধ্বনির পরিবর্তনগুলোর মধ্যে যেটা হয় প্রধানত, একেবারে যদি প্রধান বলি তাহলে হচ্ছে কি আদি স্বরাগম, আদি স্বরাগম। আর একটা কি হয়? মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে অন্ত স্বরাগম। আমি আদি, মধ্য, অন্ত এটা একসাথে লিখে শেষ করব, কারণ এটা সহজ, এই জন্য এখানে আমরা বেশি সময় নিব না। হ্যাঁ, এই জন্য এখানে আমরা বেশি সময় নিব না। দেখুন, স্বরাগম মানে কি? স্বরধ্বনির আগমন। স্বরধ্বনি ছিল না, চলে আসবে। স্বরধ্বনি যদি শুরুতে আসে, এটা কি শুরুতে স্বর আসবে। এটা কি মধ্যখানে বা মাঝখানে স্বরধ্বনি আসবে, আর এটা কি শেষে স্বরধ্বনি আসবে। আমরা আদি স্বরাগম এবং অন্ত স্বরাগম বেশি সময় দিব না। মধ্য স্বরাগমে আমাদের বিস্তর আলোচনা করতে হবে, কারণ এখানে অনেকগুলো কনফিউশন আছে, আমরা এটা আলাদা করে আলোচনা করব। তবে একসাথে দেখিয়ে দিচ্ছি আর কি। আদি স্বরাগম মানে কি? কোনো একটা শব্দ ছিল, সেই শব্দটার শুরুতে নতুন করে একটা স্বরধ্বনি চলে আসবে, এটা হচ্ছে আদি স্বরাগম। আদি মানে কি? প্রথম। তাহলে আসুন দেখি, আমি একটা শব্দ লিখলাম স্কুল। দেখবেন এলাকায় অনেকেই, আমাদের অঞ্চলেও স্কুলকে সবাই স্কুল বলে, আমরাও স্কুল বলি। তাহলে এখানে কি চলে আসলো বলুন তো? এখানে কি স্বরধ্বনি ছিল না। এই যে রস্বইটা, এটা হচ্ছে একটা স্বরধ্বনি। এখানে কি চলে আসলো? শব্দের শুরুতে একটা স্বরধ্বনি চলে আসলো, এটার নাম হচ্ছে কি আদি স্বরাগম। শব্দের শুরুতে একটা স্বরধ্বনি চলে আসছে, এটার নাম কি আদি স্বরাগম। আপনারাও লিখবেন, আপনারাও অন্যগুলো লিখবেন। যেমন ধরেন কি বলে এটাকে, আপনার স্টেশন। হ্যাঁ, আমি যদি লিখি স্টেশন, এটা কি হয়ে যাবে? স্টেশন। এই যে রস্বই চলে আসলো। স্পর্ধাকে আমরা কি বলি? আস্পর্ধা। এরকম যে পরিবর্তনগুলো হয়, মূল শব্দ ছিল, মূল শব্দের আগে একটা করে স্বরধ্বনি চলে আসছে, তার মানে এটা হচ্ছে আদি স্বরাগম। তাহলে আদি স্বরাগমটা সহজ জিনিস, এটা আমাদের পরীক্ষায় কম আসে, আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। আচ্ছা, আদি থেকে আজ এটা পরিবর্তন কি হয় এটা আমরা দেখাবো, এটা ওপেন দিতে হবে। হ্যাঁ, আদি থেকে আজ, এটা কিন্তু আদি স্বরাগম না। দেখুন, আমরা মধ্য স্বরাগমটা দেখি। মধ্য স্বরাগমটা কি বললাম?
কোনো একটা শব্দের মধ্যখানে স্বরধ্বনি আসবে। যেমন ধরেন শব্দটা ছিল শুধু আজ, এই আজ থেকে যখন আমি আইজ লিখছি তখন এখানে রস্যইটা ছিল না, কিন্তু এখানে একটা রস্যই চলে আসছে, এখানে রস্যই ছিল না, এখানে রস্যই চলে আসছে, সুতরাং এটা কি মধ্যস্বরাগম। এরকম ধরেন শব্দটা ছিল কি চার থেকে যখন আমি লিখছি কি চার, তখন আপনি দেখেন তো 4 থেকে যখন 4 লিখছি তখন এইখানে স্বরধ্বনি ছিল না, এখানে স্বরধ্বনিটা চলে আসছে। শব্দটা ছিলেন ধরেন জানলা, এইখান থেকে যখন আমি লিখতেছি জানালা তখন আপনি খেয়াল করে দেখেন এখানে কোনো স্বরধ্বনি ছিল না, এখানে আমি স্বরধ্বনি নিয়ে আসলাম কি সরেয়া। তাহলে এটা হচ্ছে কি মধ্যস্বরাগম। এখন মধ্যস্বরাগমটা আলাদা কিন্তু আলোচনা করব, মধ্যস্বরাগমটা আলাদা আলোচনা করব। কিরকম আলোচনা করব সেখানে কিন্তু আপনি দেখবেন যে বিপ্রকর্ষ, স্বরভক্তি এবং মধ্যস্বরাগম এই 3টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। 3টা পার্টে আমাদের একটু ঝামেলা হয়, আবার এই বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ এগুলো একটু সমস্যা আছে বুঝতে, সেজন্য আমরা একসাথে লিখব, একসাথে আলোচনা করব। হ্যাঁ, ধ্বনি বিপর্যয় আর হচ্ছে কি বলে এটাকে আপনার ব্যঞ্জন বিকৃতি সমস্যা হয়, তাই না? আচ্ছা, যেগুলো সমস্যা হয় এগুলো আমরা একসাথে লিখে লিখে শিখব। দেখুন অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম মানে কি কোনো একটা শব্দের শেষে স্বরধ্বনি আসবে, কোনো একটা শব্দের শেষে স্বরধ্বনি আসবে। যেমন এখানে যে উদাহরণগুলো দিয়েছি না, এই উদাহরণগুলো দিয়ে কিন্তু করা যাবে। কীরকম করা যাবে দেখেন, শব্দটা যদি আজ হয়, এই আজ থেকে যখন আমি আজই লিখলাম তখন এইখানে শব্দের শেষে রস্যই যুক্ত হয়েছে। শব্দের শেষে আজ থেকে যখন আমি আজই লিখলাম তখন এখানে কি হলো, শব্দের শেষে কিন্তু স্বরধ্বনি যুক্ত হয়েছে। আজ মানে কি এই বর্গীয় জের সাথে রস্যই যোগ হয়ে কিন্তু বর্গীয় জ রস্যইকার হয়েছে, তার মানে কি স্বরধ্বনিটা শেষে আসছে। এরকম 4 থেকে যদি আমি 4ই লিখি, 4 থেকে 4ই, তারপরে ধরে লিখলাম সত্য থেকে সত্যি, এই সবগুলো কি অন্তঃস্বরাগম, সবগুলো কিন্তু শেষে কিন্তু স্বরধ্বনি আসছে। তো এখানে এই যে আজ থেকে আজ এটা হচ্ছে মধ্যস্বরাগম, আজ থেকে আজি এটা হচ্ছে কি অন্তঃস্বরাগম। আবার আজি থেকে যখন আজ হবে তখন কিন্তু অপিনিয়তি হবে, মনে রাখবেন তখন অপিনিয়তি হবে। আচ্ছা, তাহলে অন্ত আদি মধ্যস্বরাগম এটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে কোনটা আদি স্বরাগম, কোনটা মধ্য আর কোনটা অন্তঃস্বরাগম, এটা যদি ক্লিয়ার হন তাহলে আমি মধ্যস্বরাগমের বিস্তর আলোচনায় যাব। আদি আর অন্ত আমাদের আর আলোচনায় আসবে না, আদি আর অন্ত আমাদের আলোচনায় আর আসবে না। আপনারা কি জানাবেন ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে মধ্যস্বরাগম নিয়ে আমাদের বিস্তর আলোচনা হবে, আমরা এখন এটা নিয়ে কথা বলবো। এই যে মধ্যস্বরাগম, এই মধ্যস্বরাগমের আরেকটা নাম আছে, আরেকটা নাম কি বিপ্রকর্ষ, এটা হচ্ছে মধ্যস্বরাগমের একটা নাম। তার আরেকটা নাম কি মধ্যস্বরাগমের, তার আরেকটা নাম হচ্ছে মধ্যস্বরাগম তো আছেই মধ্যস্বরাগম, তার আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি স্বরভক্তি, স্বরভক্তি। আমরা একটু এইগুলা একটু আলাদা করি। দেখুন বিপ্রকর্ষ যেটা এটাই মধ্যস্বরাগম, এটাই স্বরভক্তি, কিন্তু অনেক সময় আমরা টার্মগুলো মানে মনে না থাকার কারণে ভুলে যাই। এই বিপ্রকর্ষ শব্দের অর্থ কি বলুন তো? বিপ্রকর্ষ শব্দের অর্থ, বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে দূরত্ব তৈরি করা, দূরত্ব তৈরি করা। বিপ্রকর্ষ কার কার মধ্যে দূরত্ব তৈরি করবে? বিপ্রকর্ষ দুটি ব্যঞ্জনের মধ্যে দূরত্ব তৈরি করবে। কার মধ্যে? দুইটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে দূরত্ব তৈরি করবে। কিসের মাধ্যমে দূরত্ব তৈরি করবে? একটি স্বরধ্বনির আগমনের মাধ্যমে, স্বর আগমনের মাধ্যমে। তাহলে খেয়াল রাখবেন, কথাটা খেয়াল রাখবেন, কথাটা কি বললাম যে দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে দূরত্ব তৈরি করবে একটা স্বরধ্বনির আগমনের মাধ্যমে। তাহলে দুটি যদি স্বরধ্বনি, দুটি যদি ব্যঞ্জন যদি আলাদা হয় তাহলে মধ্যখানে দূরত্ব তৈরি করলে যদি একটা স্বরধ্বনি আসে তাহলে এটা কি মধ্যস্বরাগম না?
মধ্যস্বরাগম। বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে দূরত্ব তৈরি করা, মনে রাখবেন বিপ্রকর্ষ শব্দের অর্থ কি? দূরত্ব তৈরি করা। এই দূরত্ব তৈরি করা থেকে কিভাবে সে দূরত্ব তৈরি করে? দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে সে একটা স্বরধ্বনি নিয়ে আসে, ফলে দুইটা স্বরধ্বনি দুইটা ব্যঞ্জন ধ্বনি আলাদা হয়ে যায়। এই কারণে এটাকে বলা হচ্ছে বিপ্রকর্ষ। আমি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন শব্দটা ছিল কি? রত্ন। শব্দটা কি? রত্ন। এটাকে যদি আমরা সঠিক উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কি হয়? রথ। এই যে দেখেন উচ্চারণটা কেমন হয়? রত্ন, তাই না? এই ত এর সাথে দন্তন্যটা কি? যুক্ত ছিল। ত এর সাথে দন্তন্যটা যুক্ত ছিল। কিন্তু আমি যদি এটাকে রতন লিখি, রতন লিখি, তাহলে আপনি দেখুন তো এখানে কি একসাথে ছিল না? রত্ন। এখানে ত এর সাথে কিন্তু স্বরয় ছিল না, ফলে এখানে একটা হলন্ত ছিল। স্বরয় যদি কোনো ধ্বনির কোনো ব্যঞ্জন ধ্বনির নিচে যদি স্বরয় উচ্চারণ না হয় তাহলে সেখানে হলন্ত হয়, আর হলন্ত ধীরে সেটা যুক্ত ব্যঞ্জন হয়ে যায়। সেটা কি হয়ে যায়? যুক্ত ব্যঞ্জন। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে রত্ন, এখানে ত আর দন্তন্য একসাথে সংযুক্ত আকারে ছিল, একসাথে মিলিত আকারে ছিল। এই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাই না? দূরত্ব তৈরি হয়েছে। এবং উচ্চারণটা দেখেন কি হলো? রতন। রতন। এখানে অ উচ্চারণ, এখানে অ উচ্চারণ। রতন। আর এটা কি ছিল? রত্ন। এখানে ত এর সাথে অ উচ্চারণ ছিল না। সুতরাং এটা হচ্ছে কি? বিপ্রকর্ষ। বুঝতে পারছেন যে কিভাবে দূরত্ব তৈরি করলো? সে একটি ধ্বনি আসলে এখানে স্বরধ্বনি এসে ত এবং দন্তন্য একসাথে ছিল, এটাকে ভেঙে দিয়ে দূরত্ব তৈরি করলো। এই বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে দূরত্ব। বিপ্রকর্ষ শব্দের অর্থ দূরত্ব। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনারা আরেকটা জিনিস দেখেন, লগ্ন। লগ্ন এখানে কি? এখানে গ আর দন্তন্যটা যুক্ত আকারে আছে, মিলিত আকারে আছে না? তা আপনি যদি এটাকে ভেঙে কি লিখেন? লগন, তাহলে আপনি দেখেন তো এখানে কি একটা স্বরধ্বনি আসছে না? স্বর। এই যে দেখেন দুটি ব্যঞ্জন ধ্বনি গ এবং দন্তন্য একসাথে যুক্ত আকারে ছিল এবং একটা স্বরধ্বনি আসার কারণে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হইল। শব্দটা হয়ে গেল কি? লগন। ছিল লগ্ন, হয়ে গেল লগন। হ্যাঁ, যত্ন থেকে যতন। যত্ন থেকে যতন। যত্ন। এই যত্ন থেকে যদি আপনি লিখেন কি? যতন, তাহলে এখানে কি হলো? ত এর সাথে একটা স্বরধ্বনি চলে আসলো। এরকম ধরেন স্বপ্ন থেকে স্বপন। স্বপ্ন থেকে স্বপন। ধরেন আরেকটা জিনিস দেখাই, ক্লাস। এই ক্লাস থেকে যখন আপনি ক্লাস লিখেন, ক্লাস, তাহলে দেখেন তো এখানে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে গেল। যুক্ত ব্যঞ্জনটা ভেঙে এই ক আর ল এর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং এখানে কিন্তু স্বরেয়া একটা স্বরধ্বনি চলে আসছে। তাহলে এটা কি? বিপ্রকর্ষ। এই বিপ্রকর্ষের অপর নামই মধ্যস্বরাগম। আবার এটারই আর একটা নাম হচ্ছে স্বরভক্তি। এই বিপ্রকর্ষের অপর নাম কি? মধ্যস্বরাগম। এটার নামই কি? স্বরভক্তি। তাহলে বিপ্রকর্ষের নামটা একটু কঠিন মনে হলেও এটা মনে রাখবেন যে মধ্যস্বরাগম। যদি এটার নাম দিত মধ্যস্বরাগম শুধু, তাহলে আর আমাদের এত আলোচনার দরকার ছিল না, আমরা খুব সহজেই বুঝতে পারতাম। তাহলে খুব সহজেই বুঝতে পারতাম। দেখুন তাহলে মধ্যস্বরাগমটা কি? মধ্যস্বরাগমটা হচ্ছে কি? মাঝে স্বর আসবে। এটা আমরা আগেও দেখেছি, মাঝে স্বর আসবে। বেশি একটা উদাহরণ দেওয়ার দরকার নাই। যেমন ধরেন আজ থেকে আজ, এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখলাম কারণ কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এখন আসেন স্বরভক্তি। স্বরভক্তি, ভক্তি শব্দের অর্থ কি বলুন তো? ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থটা কি? এই যে দেখতে পাচ্ছেন ভক্তি, এইটার শব্দের অর্থ হচ্ছে ভাঙা। ভাঙা। হ্যাঁ, এই ভক্তি মানে কিন্তু সম্মান করা না। এই ভক্তি মানে কি? বিভক্তি, বিচ্ছেদ, আলাদা করা। তাহলে স্বরভক্তি মানে কি? স্বর ভাঙা, মানে স্বরধ্বনি আসবে, এসে কি ভাঙবে? ব্যঞ্জন বা যুক্ত যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ফেলবে। যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ফেলবে। স্বরভক্তি।
ভক্তি মানে হচ্ছে ভেঙে ফেলা, তাহলে কি করবে স্বরভক্তি মানে কি সে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ফেলবে, সেটাকে আমরা বুঝবো স্বরভক্তি। যেমন ধরেন যুক্ত ব্যঞ্জনকে কিভাবে ভেঙে ফেলে আমরা দেখি, এই যে দেখেন কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম না যত্ন, যত্ন এখানে যুক্ত ব্যঞ্জনটা কি ত যুগ দন্ত ন, ত যুগ দন্ত ন, কিন্তু আমি এটাকে যখন লিখছি যতন তখন এখানে দেখুন তো কি হলো, এখানে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে গেল, এটা হচ্ছে স্বরভক্তি। এটা কি স্বরভক্তি, অসুবিধা আছে কোনো? স্বরভক্তি বিপ্রকর্ষ মধ্যস্বরগম একই জিনিস, শুধু টার্মগুলো আলাদা, একটু কনসেপ্টটা একটু হালকা আলাদা, তো এই হালকা আলাদা আমরা মনে রাখবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মধ্যস্বরগম আমাদের আর দরকার নাই, আমাদের মধ্যস্বরগম দরকার নাই, আমাদের এখন দরকার হচ্ছে কি স্বরভক্তি আর হচ্ছে বিপ্রকর্ষ। এই বিপ্রকর্ষের সাথে ঝামেলা লেগে যায় সম্প্রকর্ষ, আর স্বরভক্তির সাথে ঝামেলা লাগে কোনটা স্বরসঙ্গতি। এই যে একই টাইপের নাম যেগুলো আমরা এগুলো আলোচনা করব। দেখুন বিপ্রকর্ষের সাথে আমি আপনাদেরকে সম্প্রকর্ষ পড়িয়ে ফেলছি একসাথে, সম্প্রকর্ষ, কারণ নামগুলো একই রকম, বিপ্রকর্ষ সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ মানে কি? সম্প্রকর্ষ মানে হচ্ছে লুপ পাওয়া। কি লুপ পাবে? স্বরলোপ, স্বরলোপ। দেখেন এখানে কিন্তু একটার সাথে আর একটা মিলে চলে আসবে, একটার সাথে আর একটা মিলে চলে আসবে। এখন এই যে মিলটা যে আসবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে আমি কোনটার সাথে কোনটা মিলাচ্ছি। বিপ্রকর্ষের সাথে সম্প্রকর্ষ মিলাচ্ছি এখন, তাহলে একটু খেয়াল করেন তো, এই বিপ্রকর্ষ হচ্ছে কি দূরত্ব তৈরি করা, আর সম্প্রকর্ষ মানে কি লুপ পাওয়া। লুপ পাবে কি স্বরলুপ, একটা স্বরধ্বনি চলে যাবে। কিরকম? যেমন ধরেন শব্দটা ছিল জানালা, জানালা, এখানে কি আছে মধ্যখানে সরেয়া, সরেয়া, তাই না? এইটাকে আমি যদি লিখি জানলা, তখন এইখানে কি হয়ে গেল হলন্ত হয়ে গেল, তার মানে কি স্বরধ্বনিটা লুপ পেয়েছে, স্বরধ্বনিটা লুপ পেয়েছে। এরকম ধরেন শব্দটা ছিল কি বসতি, এই বসতিকে যদি আমি লিখি বস্তি, তাহলে এখানে কি হয়ে গেল স্বরধ্বনিটা লুপ পেল, এখানে স্বরেয় ছিল আর এখানে স্বরেয়টা নাই, এটা হচ্ছে কি স্বরলোপ। তাহলে বিপ্রকর্ষ হচ্ছে দূরত্ব তৈরি করা, সে হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে দূরত্ব তৈরি করবে, দূরত্ব তৈরি করবে কিভাবে? এই যে যতন, এইভাবে। আর সম্প্রকর্ষ মানে কি স্বরলুপ পাবে, সে কি করবে এখানে যে মধ্যখানে স্বর ধ্বনি ছিল সেই স্বরধ্বনিটা লুপ পেয়ে গেল। এখন স্বরধ্বনি বিভিন্ন জায়গায় লুপ পেতে পারে, বিভিন্ন জায়গায় লুপ পেতে পারে, ওকে, শুরুতে পারে, শেষে পারে, মধ্যখানেও পারে। আমরা এখানে দেখছি যে স্বরধ্বনি লুপ পেয়ে জানালা থেকে জানলা হলো, বসতি থেকে বস্তি হলো, এইগুলো হচ্ছে সম্প্রকর্ষ। তাহলে সম্প্রকর্ষ বিপ্রকর্ষ আমরা এই দুইটা জিনিস ক্লিয়ার, এই দুইটা জিনিস ক্লিয়ার, ঠিক আছে? মারুফ হাসান ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে সম্প্রকর্ষের সাথে এখন আরেকটা জিনিস মিলিয়ে পড়বো আমরা। এখানে তো বললাম স্বরলুপ, তাহলে যদি ব্যঞ্জন লুপ হয় তাহলে কি হবে? এখানে কি বলছি স্বরলুপ, স্বরলুপ যদি সম্প্রকর্ষ হয়, তাহলে ব্যঞ্জন যদি লুপ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ আমরা কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়বো, তাহলে খুব মনে থাকবে আর কি। অন্তর্হতি, অন্তর্হতি, অন্তর্হতি মানে কি? অন্তর্হতি মানে হচ্ছে ব্যঞ্জন লুপ, তার মানে কি ওইটার বিপরীত এটা ব্যঞ্জন। যদি ব্যঞ্জন লুপ পাই তাহলে আমরা সেটাকে বলবো অন্তর্হতি, আর যদি স্বরলুপ পাই তাহলে বলবো সম্প্রকর্ষ, তাহলে বলবো সম্প্রকর্ষ। বইয়ে এক সিরিয়ালে বিভিন্ন কিছু দেয়া, কিন্তু একই টাইপের গুলো আমরা যদি পাশাপাশি লিখে শিখি তাহলে এটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে, কোনটার সাথে কোনটা বিপরীত এটা মনে থাকবে সবচেয়ে বেশি ভালো। কারণ হচ্ছে আপনি যদি এক জায়গায় বিপ্রকর্ষ পড়েন, আবার 3-4টা প্রকার পড়ার পর গিয়ে সম্প্রকর্ষ পড়েন, তখন আপনি সম্প্রকর্ষ আর বিপ্রকর্ষ দুইটা কি জিনিস, দুইটা কিন্তু গুলিয়ে ফেলবেন। পাশাপাশি পড়তে পারলে ভালো হয়। আচ্ছা, তাহলে কি বললাম? সম্প্রকর্ষ হচ্ছে স্বরলুপ আর অন্তর্হতি হচ্ছে কি ব্যঞ্জন লুপ। তাহলে ব্যঞ্জন কিভাবে লুপ পায়? যেমন ধরেন একটা শব্দ ছিল কি ফাল্গুন,
ফাল্গুন, ফাল্গুন থেকে যখন আমি লিখছি ফাগুন, এখানে দেখেন ল ধ্বনিটা কি হলো, ল লুপ পাইল, তাহলে লটা কি একটা ব্যঞ্জন ধ্বনি, এটা লুপ পেয়েছে। সুতরাং এটা হচ্ছে কি অন্তর্হতি ব্যঞ্জন লোপ, আর স্বরলুপ হচ্ছে সম্প্রকর্ষ। এরকম ধরেন আমি যদি বলি আলাহিদা, আমি এটাকে কি লিখবো, আলাদা। ফলাহার, এটাকে কি লিখবো, ফলার। তাহলে এই যে দেখেন ব্যঞ্জন ধ্বনি কিন্তু লুপ পাচ্ছে। যদি ব্যঞ্জন ধ্বনি লুপ পাই তাহলে সেটার নাম হয়ে যাবে অন্তর্হতি, আর যদি স্বরধ্বনি লুপ পাই তাহলে হয়ে যাবে সম্প্রকর্ষ। এই দুইটা জিনিস ক্লিয়ার? এই দুইটার মধ্যে আর কোনো ঝামেলা হবে? এই দুইটার মধ্যে বলুন তো, এই দুইটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা? যদি ঝামেলা না থাকে তাহলে আমি সম্প্রকর্ষ অন্তর্হতি বাদ দিব, স্বরভক্তির সাথে স্বরসঙ্গতি পড়বো। আমরা স্বরভক্তির সাথে আমাদের স্বরসঙ্গতি পড়তে হবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আমি এই দুটো মুছে দিচ্ছি। এই দুইটা আমার হয়ে গেছে, এই দুইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এখন আমরা দেখব হচ্ছে স্বরভক্তির সাথে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে কি? সঙ্গতি মানে কি জানেন? সঙ্গতি মানে হচ্ছে মিলন, মিল, একটা আর একটার প্রভাবে, ধরেন দুই বন্ধু যদি একসাথে থাকে তাহলে এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু যদি নেশা না করে, আরেক বন্ধু যদি নেশা করে, তাহলে দেখবেন কোনো না কোনো সময় ওর একটু ইচ্ছা করে যে আমি একটু দেখি খেয়ে কেমন লাগে, তাই না? তো এরকম আপনি যার সাথে মিশবেন তার যে সহজাত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনার উপরেও কিছুটা প্রভাব ফেলে। ঠিক এরকমভাবে এই স্বরসঙ্গতি একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনি কি হয়, পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তনটা সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। আর স্বরভক্তি কি? স্বরভক্তি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি ভেঙে স্বরধ্বনির আগমন, ব্যঞ্জন ধ্বনি ভেঙে স্বরধ্বনির আগমন হচ্ছে স্বরভক্তি। আর স্বরসঙ্গতি কি? স্বরসঙ্গতি হচ্ছে একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনির পরিবর্তন হয়ে যাওয়া। যেমন শব্দটা ছিল কি দেশি, এই দেশি শব্দটাকে যখন আমরা লিখে ফেলি দিশি, তখন কি হলো বলেন তো, পরেরটার প্রভাবে আগেরটা পরিবর্তন হয়ে গেল, পরের স্বরধ্বনির প্রভাবে আগেরটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এরকম যদি পরিবর্তন হয়ে যায় এটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। শব্দটা ছিল বিলাতি, এটা যদি আমরা লিখি বিলিতি তাহলে কি হলো, মধ্য দুই পাশে দুইটা রস্বইকার আছে, মধ্যখানে ছিল হচ্ছে আকার, কিন্তু দুই পাশেরটার চাপে পড়ে সে কি হয়ে গেল, রস্বইকার হয়ে গেল। এটাকে বলে হচ্ছে আপনার মধ্যগত স্বরসঙ্গতি, এটাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। আর এটাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। যদি শেষেরটার প্রভাবে আদি স্বরধ্বনি, শেষেরটার প্রভাবে যদি আদি স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায় তাহলে এটাকে প্রগত বলে। আর যদি দুইটা মানে পূর্ব এবং শেষ এই দুইটার প্রভাবে যদি মধ্যখানেরটা হয়ে যায় তাহলে মধ্যখানেরটাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। আরেকটা আছে পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতিটা কি? পরাগত স্বরসঙ্গতিটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আদি স্বরের কারণে পরবর্তী স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি যদি বলি যেমন ধরেন বুনা, শব্দটা কি, না এটা বুনা হবে না, বুনাটা হবে না, বুনাটা প্রগতই হয়ে যাবে। পূর্বেরটার প্রভাবে পরিবর্তন হয়। এরকম ধরেন আমি যদি বলি একটা শব্দ জুতা, শব্দটা কি জুতা, এই জুতা থেকে যখন আমি লিখছি জুতো তখন এইখানে দেখেন শেষেরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার দেখেন মূলা, এই মূলা থেকে যখন আমি বলি মূলো তখন এখানে এই আগেরটা ঠিক আছে পরেরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি পরাগত।
পরাগত, এটাকে কি বলা হচ্ছে? পরাগত স্বরসঙ্গতি। দেখুন স্বরসঙ্গতি আর স্বরভক্তি এই দুইটার মধ্যে যে ঝামেলা লেগে যায় নামের কারণে শুধু, কিন্তু সম্পূর্ণ কিন্তু দুইটা ভিন্ন জিনিস, দুইটা সম্পূর্ণই ভিন্ন জিনিস। বলুন তো কোনো সমস্যা আছে কিনা? এটাতে কোনো সমস্যা আছে কিনা স্বরসঙ্গতি আর স্বরভক্তি বুঝতে? আরেকটা আছে অনন্য স্বরসঙ্গতি। অনন্য, অনন্য মানে কি? এটা কোনো নিয়ম মানে না, এই পরাগতও না, এই আপনার মধ্যগতও না, প্রগতও না, এটাকে বলা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। কিরকম? যেমন ধরেন একটা শব্দ আমি যদি দেখি মুজা, মুজা, এখানে কি ওকার আর এখানে আকার, কিন্তু আপনি যদি এটাকে লিখেন মুজো, তাহলে দেখেন তো এখানে কি আসছে? রস্যকার আর একটা আসছে ওকার, সম্পূর্ণ ভিন্ন পরিবর্তন হয়ে গেল, দুইটাই পরিবর্তন হয়ে গেল। এটাকে বলা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। অনন্য স্বরসঙ্গতি বলা হচ্ছে এটাকে। তাহলে স্বরভক্তি আর স্বরসঙ্গতি এই দুইটা জিনিস ক্লিয়ার, এই দুইটা জিনিস ক্লিয়ার। আমরা পরেরটাতে চলে যাব। আমি হঠাৎ কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনি একটু কমেন্ট করেন তো। আমি হঠাৎ কমেন্ট আসতেছে না আমার এখান থেকে, আমি দেখছি যে সব পিউজ হয়ে আছে। তাহলে এই দুইটা জিনিস ক্লিয়ার। এখন আসেন নতুন আর দুইটা জিনিস আমরা দেখি, যে দুইটা আমাদের সাথে ঝামেলা লাগায়। তার মধ্যে একটা হচ্ছে অসমীকরণ আর একটা হচ্ছে সমীভবন। অসমীকরণ আর একটা হচ্ছে কি? সমীভবন। তো এইখানে এই দুইটার মধ্যে যে ঝামেলাটা, সম্পর্কটা কি? একটু খেয়াল করে দেখেন। অসমীকরণ মানে কি? অসমান করা। আর সমীভবন মানে হচ্ছে সমান করা, সমান করা। আমি ব্যঞ্জন ধ্বনি, ভিন্ন দুটি ব্যঞ্জন ধ্বনিকে একই রকম করব, এটাকে বলবো হচ্ছে সমীভবন। আর অসমীকরণ হচ্ছে অসমান করা, দুইটা সমজাতীয় জিনিসকে আমি স্বরের আগমনের মাধ্যমে ভিন্ন করে দিব। কিরকম? যেমন ধরেন একটা শব্দ ছিল ধপ ধপ, এখানে কি ধপ ধপ, এটাকে যখন আমি পরিবর্তন করে কি লিখবো? ধপাধপ, তখন এখানে কি হয়ে গেল? অসমান হয়ে গেল না? আগে ছিল ধপ ধপ, এখন একটা ধপা আর একটা ধপ, এখানে কি চলে আসলো? সরেয়া চলে আসলো। এটার নাম অসমীকরণ, এটার নাম অসমীকরণ। এরকম টপ টপ, আমি যদি লিখি টপা টপ, তাহলে অসমান হইল, তাই তো? এইগুলোকে বলা হচ্ছে অসমীকরণ। এটাকে বলা হচ্ছে কি? অসমীকরণ। আচ্ছা, সমীভবনটা কি বললাম? সমান করা। সমীভবনটা মানে কি? সমান, সমান করা। সমীভবন মানে হচ্ছে সমান করা। আপনারা ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, লোক সংখ্যা যাতে ঠিকঠাক দেখতে পারে সবাই আর কি, এই জন্য একটু শেয়ার করবেন, শেয়ার করলে ভালো হয়। আর আমার গ্রুপে 985 জন মেম্বার আছে, আপনারা একটু চেষ্টা করলে আজকেই 1000 হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সমীভবন কি বললাম? সমান করা। কি সমান করবে? দুইটা ব্যঞ্জনধ্বনি, ভিন্ন ব্যঞ্জনধ্বনি। যেমন আমি লিখলাম কি পক্ক, এখানে একটু খেয়াল করে দেখেন ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনটা কি? ক যুগ বফলা, তাই তো? ক যুগ বফলা। কিন্তু আমি যখন শব্দটাকে লিখছি পক্ক, ক যুগ ক, তখন এটা কি হয়ে যাচ্ছে? ক যুগ ক, ব্যঞ্জনটা দ্বিত্ব হয়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে কি? সমীভবন, সমান করে ফেলা। এরকম যেমন ধরেন ধর্ম, হ্যাঁ ধর্ম, এই ধর্ম থেকে যখন আমি লিখছি ধম্ম, তখন দুইটাই কি হয়ে গেল? ম হয়ে গেল। এখানে ছিল কি? র আর ম। এরকম ধরেন আমি যদি বলি চক্র, চক্র, চক্রতে কি ছিল? ক যুগ র ফলা, তাই না? কিন্তু এটাকে যখন আমি লিখছি চক্র, চক্র, তখন ক যুগ ক। অর্থাৎ
ভিন্ন ধ্বনি সমান করা, ভিন্ন ধ্বনি ব্যঞ্জন ধ্বনিকে সমান করা বা একই করা, এটাকে আমরা বলবো সমীভবন। এরকম পক্ষ থেকে পক্ষ, ধর্ম থেকে ধর্ম, জন্ম থেকে জন্ম। জন্ম, জন্মতে কি ছিল? দন্তান্ন যুগ ম ফলানা, কিন্তু আমি যখন এটাকে লিখছি জন্ম, তখন এখানে ম যুগ ম হয়ে যাচ্ছে, ম যুগ ম। তাহলে সমীভবন মানে হচ্ছে এখানে আমি কি করব, দুটি ব্যঞ্জন ধ্বনি ভিন্ন থাকবে, সেগুলোকে আমি একই ধ্বনি করব, সেটাকে আমি বলবো হচ্ছে সমীভবন। আর অসমীকরণ কোনটা? একটা ধ্বনি বা দুইটা ধ্বনি একই রকম থাকবে, সেখানে আমি একটা স্বরধ্বনির আগমনের মাধ্যমে আমি সেটাকে ভিন্ন করে দিব, তাহলে সেটা হবে অসমীকরণ। এটা হচ্ছে কি? ভিন্ন করা, আর এটাকে ভিন্নটাকে সমান করা, এটা হচ্ছে পার্থক্য। সমীভবন আর হচ্ছে অসমীকরণের পার্থক্য। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সমীভবনের সাথে ব্যঞ্জন দ্বিত্বের পার্থক্য কি। এখানে দেখেন পক্ষ, ধম্ম, চক্র, জন্ম, এই প্রত্যেকটা কি ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে না? কিন্তু এইটার নাম কিন্তু ব্যঞ্জন দ্বিত্ব না। ব্যঞ্জন দ্বিত্ব আলাদা জিনিস। ব্যঞ্জন দ্বিত্বটা কি জিনিস? আলাদা। কিরকম আলাদা আমরা একটু এখানে দেখি ব্যঞ্জন দ্বিত্বটা আলাদা কিরকম হয়। দেখেন ব্যঞ্জন দ্বিত্ব, আমি কিন্তু একেবারে স্বজাতীয় একই রকম যেগুলো আমাদেরকে ঝামেলায় ফেলে দেয় সেগুলো পাশাপাশি লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা এভাবেই নোট করবেন, তাহলে দেখবেন যে আর ভুল হবে না। দেখেন সমীভবনের সাথে মিলে যায় হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। কিরকম মিলে যায়? এখানে দুটি বর্ণ কি হয়? দুটি বর্ণ এক হয়, একই হয়। কিরকম একই হয়? যেমন ধরেন শব্দটা ছিল কি? পাকা। এই পাকা থেকে যখন আমি লিখছি পাক্কা, তখন দেখেন এখানে কি ছিল? শুধু ক, আর এখানে ক যুগ ক, ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে না? ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে। এরকম ধরেন শব্দটা ছিল হচ্ছে চাকা। চাকা থেকে যখন আমি লিখছি চাক্কা, তখন আপনি খেয়াল করে দেখেন এখানে ক যুগ ক, দুইটা ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে। এরকম ধরেন বড়, বড় থেকে যখন আমি লিখছি বড্ড, তখন এখানে ড যুগ ড দ্বিত্ব হয়েছে। তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কোথায়? এটাকে আমি ব্যঞ্জন দ্বিত্ব কেন বলছি না? এখানে তো ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে, দুটি সমজাতীয় ধ্বনি হয়েছে, কিন্তু এটাকে আমি ব্যঞ্জন দ্বিত্ব না বলে সমীভবন কেন বলছি? আর এখানে একই ধ্বনি গিয়ে দুইবার উচ্চারণ হলেও সেটাকে আমি ব্যঞ্জন দ্বিত্ব কেন বলছি? এটার কারণ হচ্ছে সমীভবনে খেয়াল করে দেখেন, সমীভবনে এখানে ছিল কি? ক আর হচ্ছে ব, ক আর হচ্ছে বফলা। এখানে কিন্তু দুইটা একই ধ্বনি ছিল না, একটা ধ্বনি ক আর একটা হচ্ছে ব। শুধু আমি ককে গিয়ে দ্বিত্ব করেছি, এখানে ভিন্ন ধ্বনিকে দ্বিত্ব করেছি। এখানেও দেখেন এখানে ছিল কি? র যুগ ম, এখানে আমি কি করেছি? দুইটাই ম যুগ ম করেছি, অর্থাৎ এখানে দ্বিত্ব করেছি ঠিকই, কিন্তু এখানে কি ছিল? ভিন্ন ধ্বনি ছিল দুইটা। চক্র, ক যুগ র, এখানে দেখেন দুইটা ভিন্ন ধ্বনি ছিল, আমি দুইটা ভিন্ন ধ্বনিকে এক ধ্বনি করেছি, ক করেছি। তাহলে এটা ব্যঞ্জন দ্বিত্ব হয়নি কেন? কারণ ব্যঞ্জন দ্বিত্ব শুধুমাত্র এখানে ছিল ক, এই কটাকে দুইবার উচ্চারণ করেছি, এখানে ক ছিল দুইবার, এখানে ডসিন্য ছিল দুইবার করেছি বদ্ধ। এই হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব আর সমীভবনের পার্থক্য। ব্যঞ্জন দ্বিত্ব আর সমীভবনের পার্থক্য হচ্ছে এটা। আসরের আজান হয়ে যাচ্ছে, আমাদের আরো গুরুত্বপূর্ণ কয়েকটা প্রকার বাকি আছে। আমরা আমার পাশের মসজিদে যখন আজান দিবে তখন আমরা একটু আজানের বিরতি নিব আর কি, 2 মিনিটের মতো। আচ্ছা, তাহলে ব্যঞ্জন দ্বিত্ব আর সমীভবন এই দুটোর পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা? ব্যঞ্জন দ্বিত্ব আর হচ্ছে সমীভবন, এই দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন কিনা? এই দুইটার পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আমি মুছে দিচ্ছি, আমি চলে যাচ্ছি আরেকটা ঝামেলার মধ্যে। সেটা হচ্ছে কি, আপনাদেরকে ব্যঞ্জন লুপ পড়াইলাম না, অন্তর্হতি। এই অন্তর্হতির সাথে ব্যঞ্জন বিচ্যুতি বা ব্যঞ্জন চ্যুতি, এই দুইটার একটা ঝামেলা আছে। অন্তর্হতি আপনাদেরকে পড়িয়েছিলাম, এর সাথে ব্যঞ্জন চ্যুতি এই দুটি জিনিস প্রায় একই রকম। এটা কি ছিল? ব্যঞ্জন লোপ, তাই তো? এটা ব্যঞ্জন লোপ। আর ব্যঞ্জন চ্যুতি মানে কি? ব্যঞ্জন চ্যুতি মানে হচ্ছে দুটি
দুটি সম সম দুটি সমব্যঞ্জনের একটি লুপ, এই হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এখানে কি করলাম, ব্যঞ্জন ধ্বনি লুপ পাবে, আর এখানে দুইটা সমব্যঞ্জনের একটা লুপ, অর্থাৎ একটা ধ্বনিতে দেখবেন দুইটা সমজাতীয় বিষয় আছে, সে তার একটা পরিবর্তন হবে। যেমন এটা বলছিলাম কি, ফাল্গুন, ফাল্গুন থেকে ফাগুন, একটা করে উদাহরণ দেই তাহলেই হয়ে যাবে। এখানে কি লটা লুপ পাইছে, তাই না, ল লুপ বা বিলুপ্ত হয়েছে, তাহলে ল আর গ কি ভিন্ন ধ্বনি না, ল আর হচ্ছে কি গ, দুটো কি ভিন্ন ধ্বনি। এখন দেখেন আমি যদি লিখি বড় দাদা, কি লিখলাম, বড় দাদা, এখান থেকে বড় দাদা থেকে যদি বড়দা লিখি তাহলে এখানে কি ছিল, দা যোগ দা, আর এখানে শুধু দা, তার মানে কি একটা দা আমি কেটে দিলাম। এই যে দুটি সমধ্বনির একটা যদি কেটে দেই তাহলে আর একটা থাকলো, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি হচ্ছে কি, দুইটা সমজাতীয় ধ্বনি থাকবে, তার একটা পরে যাবে, আর এখানে দুইটা ভিন্ন ধ্বনি থাকবে, একটা পরে যাবে। আজান হচ্ছে, আমি একটু বিরতি নিচ্ছি। এর মধ্যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেখে নিব, আপনার প্রশ্ন দেখে নিব, তারপরে উত্তর করে দিব। 2 মিনিট, শুধু 2 মিনিট। হ্যাঁ, লাইভটিতে যারা পরে যুক্ত হয়েছেন আপনারা, আপনাদের যে স্টাডি গ্রুপ আছে, হ্যাঁ অপেক্ষা মেঘ আপনারটা সঠিক, ম্যাচ দিয়ে দেখে ম্যাচ দিই, তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ার না, তাহলে বিষয়টা অন্তর্হতি। অন্তর্হতিও কিন্তু এক ধরনের ব্যঞ্জন চ্যুতি, তবে দুইটার মধ্যে একটু হালকা পার্থক্য আছে। একটু বলুন তো, এর আগে যে প্রকারগুলো পড়িয়েছি আপনারা বুঝেছেন কিনা ব্যাপারগুলো? এর আগে যে প্রকারগুলো পড়িয়েছি সবগুলো আপনাদের বোধগম্য হয়েছে কিনা? বইয়ের সিরিয়াল মেনটেন করিনি, কারণ হচ্ছে বইয়ের সিরিয়াল মেনটেন করতে গেলে একটা একরকম পড়বেন, বুঝবেন, পরে দেখবেন সেটা সম্পূর্ণ ভিন্ন আরেকটা পেয়ে যাচ্ছি, কনফিউশনে পড়ে যাবেন। সেজন্য আমি পাশাপাশি লিখে দিয়েছি যেগুলোর সাথে যেগুলো ঝামেলা লেগে যায়। আমি সবসময় এটা এভাবেই দিই, কারণ হচ্ছে না হলে আমি এক জায়গায় পড়ালাম আপনাদেরকে স্বরসঙ্গতি, আর এক জায়গায় গিয়ে স্বরভক্তি, দুইটা জিনিস একই রকম শোনা যায় কিন্তু দুইটা তো ভিন্ন জিনিস। আপনাদের যদি ধ্বনি পরিবর্তন থেকে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু করে রাখতে পারেন। ধ্বনি পরিবর্তন থেকে যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে আপনারা করে রাখতে পারেন, আমরা সেটা উত্তর করে ফেলব।
ওকে, আজান শেষ হয়ে গেছে, আমরা পরবর্তীতে চলে যাব। তাহলে ব্যঞ্জনচ্যুতি আর অন্তর্হতি দুটোর পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। এটার আরেকটা উদাহরণ যদি দেই, যেমন ধরেন ছোট কাকা, এটাকে আমি যদি লিখি ছোট কা, তাহলে এখানে ছিল কি কা কা, দুইটা ক ছিল, একটা পরিবর্তন হয়ে গেল, শুধু একটা আছে। আর এখানে কি ছিল, দুটো ভিন্ন ধ্বনির একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে। এটা হচ্ছে কি ব্যঞ্জনচ্যুতি আর অন্তর্হতির পার্থক্য। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতির সাথে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অবিশ্রুতি। আপনি দেখবেন অপিনিহিতি দেয়া আছে আপনার 3-4 নম্বরে বইয়ে, আর অবিশ্রুতি দেওয়া আছে শেষের দিকে। তো দুইটা যে একই রকম জিনিস, একটা আর একটার সাথে যে সম্পর্ক আছে সেটা আপনি যদি গিয়ে 3-4টা ধাপ পড়ার পরে জানেন তাহলে তো ভুলে যাবেন। তো এটা আমি পাশাপাশি লিখে দিচ্ছি আপনাদেরকে, অপিনিহিতি, অপিনিহিতি, আর একটা হচ্ছে কি বললাম, অবিশ্রুতি। একটা অপিনিহিতি আর একটা কি অবিশ্রুতি, এগুলো প্রায় একই রকম জিনিস। অপিনিহিতির পরের ধাপ হচ্ছে অবিশ্রুতি। অবিশ্রুতি শব্দের অর্থ কি? অবিশ্রুতি শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিস যখন আপনার শুনতে ভালো লাগে, এই শুনতে ভালো লাগার জন্য পরিবর্তন করে ফেলা, এটা হচ্ছে অবিশ্রুতি। আচ্ছা, অপিনিহিতি কি? অপিনিহিতি হচ্ছে কোনো শব্দের পরের ইকার অথবা হ্রস্ব উকার কি চলে আসবে, পরের ইকার হ্রস্ব উকার পূর্বে আসবে, পূর্বে আসে, মানে আগে চলে আসবে। আর এটা হচ্ছে অপিনিহিতির পরের ধাপ, এটাকে বলা হচ্ছে অবিশ্রুতি। একই রকম, যেমন এটা উদাহরণ দিই, যেমন ধরেন শব্দটা ছিল কি আজি। আজি মানে কি? এখানে যে বর্গীয় যে রস্বইকার, এটার মানে হচ্ছে বর্গীয় যে যুগ রস্বই। এইখান থেকে যখন আমি পরিবর্তন করে লিখছি হচ্ছে আজ, তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে ছিল রস্বইটা পরে, আর এখানে রস্বইটা চলে আসলো আগে, বর্গীয় যেটা পরে। এটার নাম হচ্ছে অপিনিহিতি। পরের ইকার পূর্বে চলে আসা, এটাকে বলা হচ্ছে অপিনিহিতি। ধরেন সাধু, এই সাধু থেকে যখন আমরা সাউদ লিখি, একটু খেয়াল করে দেখেন তো, এখানে ছিল হচ্ছে মূলত দ, তারপরে হচ্ছে হ্রস্বকার, আর এখানে কি চলে আসলো আগের হ্রস্বকার, তারপরে হচ্ছে ধ। তাহলে এই যে পরিবর্তনটা, এটাকে আমরা কি বলছি, অপিনিহিতি। অপিনিহিতি। আর অবিশ্রুতিটা হচ্ছে অপিনিহিতির পরের ধাপ। অপিনিহিতির পরের ধাপটা কেমন হয় খেয়াল করেন, আমি যদি বলি শুনিয়া, শুনিয়া, এখান থেকে যদি বলি শুইনা, তারপরে যদি বলি শুনে, এইটা হচ্ছে অপিনিহিতি। দেখেন শুনিয়া, এখানে রস্বইটা আগে, তারপরে দন্তন্য, সরি দন্তন্যটা আগে, দন্তন্য আগে তারপরে রস্বই, আর এখানে রস্বই আগে তারপরে দন্তন্য। কিন্তু এই যে অপিনিহিতি হইলো, এই অপিনিহিতি হওয়ার পরে আমি এটাকে আরও ভালো যাতে শোনা যায় সেজন্য বললাম কি শুনিয়া, শুইনা, শুনে। এরকম ধরেন বলিয়া, বলিয়া, আমি যদি বলি বইলা, তারপরে যদি বলি বলে, এইটা হচ্ছে অপিনিহিতির পরের ধাপ। এই যে অপিনিহিতি হইলো তার পরের ধাপ। এরকম চলিয়া, চইলা, চলে, মরিয়া, মইরা, মরে, ঠিক আছে, করিয়া, কইরা, করে, এই সবগুলো হচ্ছে অবিশ্রুতি। সবগুলো কি অবিশ্রুতি হয়। আর অপিনিহিতি হয় পরের ইকার বা উকার আগে যখন উচ্চারণ চলে আসে তখন সেটাকে অপিনিহিতি বলে। এখানে শুধু পরের ইকার আর উকার দিয়ে মনে রাখলেও হবে না, আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি, যেমন ধরেন আমি বললাম কি সত্য, এই যে জফলা আছে না, এই জফলা, এই সত্য থেকে যখন বলবো সত্য, তখন এটা কিন্তু অপিনিহিতি হয়। কেন? এই জফলা, ত জফলা মানে হচ্ছে তরস্বইকার। জফলার মধ্যে অন্তর্নিহিত রস্বইকার থাকে জফলার মধ্যে। এটা আমরা কোথায় পেয়েছি? সন্ধির নিয়মে আমরা পেয়েছি, সন্ধিতে আমরা এগুলো পড়েছি, ঠিক আছে। সন্ধিতে আমরা পড়েছি কি, যে জফলাযুক্ত শব্দে, জফলাযুক্ত বর্ণে একটা অন্তর্নিহিত রস্বই থাকে। তাহলে এই যে সত্য, এখান থেকে যখন সত্য লিখছি তখন এটা কি হয়ে যাচ্ছে,
অন্তর অপিনিয়তি। এরকম ধরেন আমি যদি লিখি বাক্য, এই বাক্য থেকে যখন আমরা লিখছি বাক্য, এটা কিন্তু মধ্য স্বরগম না, এটা কিন্তু কি না মধ্য স্বরগম না। বাক্য থেকে বাক্য, এটা কি হয়ে যাবে, এই যে রস্যইটা আগে চলে আসছে, এখানে একটা অন্তর্নিহিত কি আছে, রস্যই আছে। তাহলে এই রস্যইটা ছিল হচ্ছে কয়ের পরে, কয়ের পরে এখানে চলে আসলো কয়ের আগে, তাহলে এটা হচ্ছে অপিনিয়তি। তাহলে এগুলো অপিনিয়তি, আর অপিনিয়তির পরের ধাপ অবিশ্রুতি। ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয় এবং ধ্বনি বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। ধ্বনি বিপর্যয় আর একটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, দুইটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়ের অপর নাম হচ্ছে বর্ণ বিপর্যয়, এটাকে বর্ণ বিপর্যয় বলা হয়, ধ্বনি বিপর্যয় বলা হয়, ব্যঞ্জন বিপর্যয় বলা হয়। ওকে, একটা হচ্ছে কি ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি মানে কি, ব্যঞ্জনটাকে পরিবর্তন করে দেওয়া, ব্যঞ্জনটাকে পরিবর্তন করে দেওয়া। হ্যাঁ, ছোট মামাদিকে ছুটমা হবে না, ছুটমা বলে না। হ্যাঁ, ছোট মামাদিকে যদি ছুটমা করেন তাহলে ছোট মা হয়ে যাবে, ছোট মামা। আর যদি বলেন ছোট মা তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মা, আর এটা তো মামা, মায়ের ভাই। দুটো অর্থ পরিবর্তন হয়ে যাবে, দুটো অর্থ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা দেখেন, ধ্বনি বিপর্যয় আর ব্যঞ্জন বিকৃতি। ধ্বনি বিপর্যয় কি হবে, ধ্বনি স্থান পরিবর্তন করবে, ধ্বনি স্থান পরিবর্তন করবে। আর ব্যঞ্জন বিকৃতিতে কি হবে, ব্যঞ্জন ব্যঞ্জন পরিবর্তন হবে। খেয়াল করেন দুইটা জিনিস, একটা হচ্ছে কি ধ্বনি বিপর্যয় স্থান পরিবর্তন করবে, ধ্বনি স্থান পরিবর্তন করবে। আর ব্যঞ্জন বিকৃতিতে কি হবে, ব্যঞ্জনই পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন আমি বললাম কি পি চাষ, এখান থেকে পি সাচ, স্থান পরিবর্তন কিভাবে করে, বিপর্যয় মানে কি, বিপর্যয় বিপর্যয় মানে ধরেন তুফান, ঝড় তুফান। ঝড় তুফান হলে কি হয়, একজনের বাড়ির জিনিস আরেকজনের বাড়িতে চলে যায়। ঠিক তেমনি এখানে বর্ণগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এখানে ছিল আগে চ, তারপরে স্বধ্বনি, আর এখানে স আগে চলে আসলো, তারপরে চলে গেল চ। এরকম ধরেন রিক্সা, রিক্সা থেকে যদি আমি বলি রিস্কা, রিস্কা, তাহলে এখানে ক ছিল আগে, স্বধ্বনি ছিল পরে, আর এখানে স্বধ্বনি আগে, ক ধ্বনি পরে। এই যে স্থান পরিবর্তন, যখন স্থান পরিবর্তন হয়ে গেল তখন সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আর যখন ব্যঞ্জনটাই পরিবর্তন হয়ে যাবে তখন সেটা ব্যঞ্জন বিকৃতি। যেমন ধূপা, ধূপা থেকে যখন আমি লিখছি ধুবা, এখানে ছিল হচ্ছে প, এখানে সরাসরি ব হয়ে গেল। এরকম ধরেন কপাট, কপাট থেকে যখন আমি লিখছি কবাট, তখন এখানে প ছিল, এটা হয়ে গেল ব। ডাইরেক্ট পরিবর্তন, জিনিসটা সরাসরি ডিরেক্ট পরিবর্তন হয়ে গেল। তাহলে ধ্বনি বিপর্যয় আর ব্যঞ্জন বিকৃতি দুটো পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি, এটার কোনো ঝামেলা আছে? আর ঝামেলা থাকলে একটা প্রশ্ন করে ফেলেন, আমি পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আমাদের বাকি আছে হচ্ছে কিনায়ন, পিনায়ন, ঘুষীভবন, অঘুষীভবন। ওই চারটা দিয়ে আমরা আজকের পড়াটা শেষ করব, ওই চারটা দিয়ে পড়াটা শেষ করব। আচ্ছা, ধরে নিলাম যে আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। ধ্বনি পরিবর্তন যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন শুরু থেকে দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের ধ্বনি পরিবর্তনের কনসেপ্টটা সবটাই ক্লিয়ার হবে। এটার নাম কি ক্ষীণায়ন, আর এটার নাম হচ্ছে পিনায়ন। ক্ষীণায়ন মানে কি, ক্ষীণায়ন মানে হচ্ছে
মহাপ্রাণ, মহাপ্রাণ ধ্বনিটাকে আমি অল্প প্রাণ উচ্চারণ করব। মহাপ্রাণ ধ্বনিটাকে অল্প প্রাণ উচ্চারণ করব। আর অল্প প্রাণকে যখন, অল্পকে যখন আমি মহা উচ্চারণ করব তখন পিনায়ন। অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? আমরা জানি যে আমাদের বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে, ব্যঞ্জন ধ্বনি, এই প্রতিটা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ, আর প্রথম এবং তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ, তাই না? যেমন ক, খ, গ, ঘ, ঙ। এর মধ্যে এই যে প্রথম, এই যে তৃতীয়, এই দুইটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, আর এই যে দ্বিতীয় এবং চতুর্থ, এই দুইটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর এই যে পঞ্চম যে ধ্বনিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। পঞ্চমটা কি? নাসিক্য ধ্বনি। আচ্ছা, তাহলে উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবেন মহাপ্রাণ থেকে কিভাবে অল্প প্রাণ হয়ে যায়। যেমন শব্দটা ছিল কি পাঠা, এই পাঠাকে যখন আমরা বলছি পাটা ট উচ্চারণ করছি, তখন এটা মহাপ্রাণটা অল্প প্রাণ হয়ে গেল, এটা নাম হচ্ছে ক্ষীণায়ন। এরকম ধরেন কাঁঠাল, এই কাঁঠালকে যখন আমি বলছি কাঁঠাল, তখন এই যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে, চন্দ্রবিন্দু আছে, এটা হচ্ছে ক্ষীণায়ন। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ। পুকুর, এই পুকুর থেকে যখন আমি বলছি পুকুর, তখন কি হচ্ছে? অল্প প্রাণটাকে মহাপ্রাণ উচ্চারণ করছি, এটা হচ্ছে পিনায়ন। এটা কি হচ্ছে? পিনায়ন। ঘুষ আর অঘুষ ধ্বনি জানেন? ঘুষ আর অঘুষ, ঘুষি ভবন আর একটা হচ্ছে অঘুষি ভবন। এই দুইটা দিয়ে আমাদের ধ্বনি পরিবর্তন শেষ হয়ে যাবে। আমরা দেখি ঘুষি ভবনটা কি আর হচ্ছে অঘুষি ভবন। এটা হচ্ছে অঘুষকে আপনি ঘুষ করবেন আর ঘুষকে আপনি অঘুষ করবেন। ঘুষ অঘুষ কি? কোনো ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় যখন আপনি দেখবেন আপনার স্বরতন্ত্র একটু কাঁপাকাঁপি করতেছে, সেটা হচ্ছে কি? ঘুষ। আর যদি স্বরতন্ত্র বেশি না কাঁপে, অল্প হালকা কাঁপে অথবা নাই কাঁপে, তখন সেটা হচ্ছে অঘুষ। আমরা জানি যে আমাদের বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এই যে পাঁচটা ধ্বনি, বর্গীয় ধ্বনি, তাই না? এইটার প্রথম যে দুটি ধ্বনি, এই প্রথম দুটি ধ্বনি হচ্ছে অঘুষ, প্রথম দুটি অঘুষ, আর পরের তিনটি ঘুষ ধ্বনি। বর্গের প্রথম দুইটি হচ্ছে কি? প্রথম দুইটি হচ্ছে অঘুষ, আর বর্গের পরের তিনটি ধ্বনি হচ্ছে ঘুষ ধ্বনি। তাহলে আসেন দেখি, একটা শব্দ ধরেন ছিল হচ্ছে শাক, এখানে ক ধ্বনিটা কি? কটা হচ্ছে বর্গের প্রথম ধ্বনি, তাহলে বর্গের প্রথম ধ্বনি তো অঘুষ। এই শাক থেকে যখন আমি লিখছি শাক, তখন এই গটা হচ্ছে কি? বর্গের তৃতীয় ধ্বনি, তাহলে এটা কি হলো? অঘুষ থেকে ঘুষ, অঘুষ থেকে ঘুষ। এটার নাম হচ্ছে ঘুষি ভবন, এটার নাম ঘুষি ভবন। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে আপনার কি বলে এটাকে? অঘুষ। আচ্ছা, ঘুষ থেকে দেখি, ধরেন বাবু, হ্যাঁ, এই বাবু থেকে যখন আমি লিখছি বাপু, বটা হচ্ছে কি? তৃতীয় ধ্বনি, তাই না? তৃতীয় ধ্বনি, তাহলে এটা কি? ঘুষ। আর পটা হচ্ছে প্রথম ধ্বনি, তাহলে এটা কি হয়ে গেল? এটা অঘুষ। তাহলে এই ঘুষ থেকে যখন আমি অঘুষ করলাম, অঘুষি ভবন, আর যখন আমি অঘুষ থেকে ঘুষ করলাম, তখন সেটা ঘুষি ভবন হইল। ধ্বনি এবং বর্ণের ক্লাস নেওয়া আছে, আপনারা সেখানে
এই ঘুষ ও ঘুষ তারপরে অন্যান্য বর্ণের যে পরিচয়গুলো সেগুলো পেয়ে যাবেন। সেখানে সুন্দর করে চমৎকার করে দেয়া আছে। ধ্বনি পরিবর্তন থেকে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, ধ্বনি পরিবর্তন থেকে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, থাকলে করে নিতে পারেন। আমি উত্তর দিয়ে তাহলে লাইভটি শেষ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দিয়ে লাইভটা আমি শেষ করে দেব। আমাদের ধ্বনি পরিবর্তন আলোচনা শেষ। ধ্বনি পরিবর্তন আলোচনা শেষ। আশা করি সবাই ঠিকঠাক পুরোটাই বুঝতে পেরেছেন, কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে প্রশ্ন করে রাখবেন, আমি সেখানে আপনাদেরকে উত্তর দিয়ে রাখবো। কীভাবে কোনটার কি হয়েছে। ওকে, ধ্বনি পরিবর্তন তাহলে কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, ধ্বনি পরিবর্তন ক্লিয়ার। আমরা ধ্বনি পরিবর্তনে আর কোনো ঝামেলা মনে করছি নেই। তারপরে যদি থাকে অবশ্যই আপনারা পরবর্তীতে কমেন্ট করে রাখবেন, আমি সেই কমেন্ট থেকে আপনাদেরকে উত্তর করে দেব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিকেতনের সাথেই থাকবেন। আর ক্লাসগুলো সবার মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।